প্রতিটি মানুষের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। সেই স্বপ্নটা যখন পূরণ হয়, বিয়েটা অনেক মধুময় হয়। আজ আমার বিয়ে, খুব আয়োজন করে আমার ভালোবাসা মানুষের সাথে আমার বিয়ে হচ্ছে। আমি এই মুহূর্তে বিয়ে নামক আবেগ ইমোশনে ডুবে আছি। আমার স্বামীর বাড়িটা আমার আসার কারণে আলোয় ঝলমল করছে। 50-এ আমার এত আয়োজন করে বিয়ে হবে আমি কখনো কল্পনা করিনি। স্বপ্নেও কোনোদিন ভাবিনি আমার নিজের একটা মানুষ হবে। হালকা নীলাভ রঙের ডিম লাইটের আলোতে আমার বাসর খাটটাকে খুব সুন্দর লাগছে। সমস্ত খাট বেলি ফুল দিয়ে সাজানো হয়েছে। রাজীব জানে বেলি ফুলের ঘ্রাণ আমার খুব ভালো লাগে। নিজেকে রাজকন্যার মতো ফিল হচ্ছে। সিনেমার নায়িকাদের মতো আমারও ভয় হতে লাগলো, এত সুখ আমার কপালে সইবে তো। 2 হাত 2 পায়ে মেহেদি পরানো হয়েছে, এমনকি আমার গায়ে হলুদও খুব জাঁকজমক করে হয়েছে। ওখানে আমার আর রাজীবের ছেলে বন্ধুরা নাচ গান করে খুব মজা করছে। যদিও আমার ছেলে মেহেদি আমাকে নাচানোর চেষ্টা করছে, কিন্তু আমার ইচ্ছে হয়নি। এমনিতে আমার আত্মীয়স্বজন এই বিয়ে নিয়ে নানান মুখরোচক গল্প বানিয়ে বলাবলি করছে। তার উপর আবার যদি নাচানাচি করি তাহলে তো আর কোনো কথাই নেই। আমার নাকি শরীরের জ্বালা বেশি, তাই বিয়ের উপযুক্ত ছেলের বিয়ের কথা না ভেবে নিজে আবার বিয়ের পিঁড়িতে বসছি। ওনারা আরও বলছেন আমার ছেলের দুর্ভাগ্য ওর বাবা থেকেও নেই, আর মায়ের বুড়ো বয়সে বিয়ের ভীমরতি ধরছে, অথচ আমার বিয়েটা আমার ছেলেই দাঁড়িয়ে থেকে দেখছে। ঠিক একজন বাবা তার মেয়েকে যেভাবে পাত্রস্থ করে, সেভাবে আমার ছেলে আমাকে স্বামীর বাড়ি পাঠিয়ে দিচ্ছে। বিয়ের বাজার থেকে শুরু করে বরের পোশাক, আংটি, ঘড়ি, কনভেনশন হল ভাড়া করা সব সে একা হাতে সামলে নিয়েছে। এর মাঝে বাড়তি বেড়া ছিল আত্মীয় স্বজনের কটুকথা হজম করা। ওদিকে রাজীবের ছেলে মিরাজও বাবার বিয়েতে ওর দায়িত্ব সুন্দরভাবে পালন করে যাচ্ছে। আমার বিয়ের শাড়িটা যেদিন কেনা হয়, মিরাজ আমাকে ফোন দিয়ে বলে, আন্টি আজ বসুন্ধরায় মেহেদিনকে নিয়ে সন্ধ্যা 6টায় চলে আসুন। শপিং হবে, তারপর হালকা খাওয়া দাওয়া চলবে। সেদিন খুব মজা হয়েছিল। ওই প্রথমে মনে হয়েছিল আমার একটা পরিপূর্ণ পরিবার। তাই মেহেদিও সেদিন বরের শেরওয়ানি কিনেছিল, যেদিন রাজীব আর মিরাজ ডেকে নেয়। আজ আমার বিয়েতে আমার ছেলের ভূমিকা দেখে 30 বছর আগের স্মৃতি মনে পড়ে গেল। আমি ছাত্রী হিসাবে বেশ ভালো ছিলাম, পড়াশোনা বেশ মনোযোগী ছিলাম, কিন্তু আমার কাল হলো আমার সৌন্দর্য। হাতে পায়ে অনেক বড় হয়ে গেছিলাম। 20 বছর বয়সে দেখতে 25 বছরের মেয়ের মতো মনে হয়। আত্মীয় স্বজন বলা বলি শুরু করলো, গরিবের মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে হয়, এতে নাকি মেয়ের দাম থাকে। আমার তখন চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো, কিন্তু সব পাত্রের বয়স আমার থেকে 10-12 বছরের বেশি। আমি এসব দেখে ভয়ে কাঁদতে কাঁদতে মাকে বললাম, মা আমি এখন বিয়ে করতে চাই না, লেখাপড়া করে আগে নিজের পায়ে দাঁড়াতে চাই। শোন, লেখাপড়া করে কি অফিসার হবি? লেখাপড়া করতে গেলে টাকা লাগে, সেই টাকা আসবে কোত্থেকে? আজকাল চাকরি পেতে গেলে ঘুষ দিতে হয়। তোর বাপ তো করে কেরানির চাকরি। আমার সংসার চালাতে কষ্ট হয়। ধনী ফ্যামিলি দেখে তোর বিয়ে দিব। এতে যদি ছেলের বয়স একটু বেশি হয় তাতে কোনো সমস্যা নেই। কথায় আছে না, সোনার চামচ তার আবার আঁকাবাঁকা। তুই নিজেও ভালো খেতে পড়তে পারবি, তোর বাপের সংসারে টাকা পয়সা দিয়ে সাহায্য করবি। তোর ছোট ভাই দুটোকে তো মানুষ করতে হবে। আমার বাবাও সেদিন মায়ের কথার কোনো প্রতিবাদ করেনি, শুধু ওনাদের কথা শুনে আমার বুকটা ফেটে চৌচির হলো। আমি মেয়ে সন্তান বলে আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই। আমার সেদিন মনে হলো আমার বাবা মা আমাকে হাত পা বেঁধে গাঙ্গের জোয়ারে ভাসিয়ে দিবে। অবশেষে আমার বিয়ে ঠিক হলো। আমার বয়স 20 বছর আর পাত্রের বয়স 32 বছর। ওদের বাড়ি গাড়ি সবই আছে। ছেলে আমাকে দেখতে এসে পছন্দ করে ফেলেছে। ওনার বাবা মাকে জানিয়ে দিয়েছে বিয়ে করলে সে আমাকেই করবে। অগত্যা এখানেই আমার বিয়ে হলো। বিয়ের প্রথম দিনে মনে হলো আমাকে হাত পা বেঁধে গাং নয়, উত্তাল সাগরে ফেলে দেওয়া হয়েছে। আমার বাবা গরিব বলে সেরকম গয়নাগাটি দিতে পারেনি। হাতে চিকন একজোড়া চুড়ি আর কানে একজোড়া দুল, এটুকু সোনা আমার বাবা মা অনেক কষ্ট করে জোগাড় করেছে। থাকলে না আমাকে গা ভর্তি করে গয়না দিবে? ওদের নিজেদের খাওয়া পড়ার জুটে না। যাই হোক, আমার গয়না কাপড় দেখে খালা শাশুড়ি চিৎকার দিয়ে আমার শাশুড়িকে বলল, বুবু তোর সোনার টুকরো ছেলেটাকে শেষ পর্যন্ত কেরানির বাড়িতে বিয়ে দিলি? গয়নাঘাটে কাপড় চোপড় তো ছিঁড়ি, তোর ছেলের শ্বশুর শাশুড়ির পরিচয়ে আত্মীয় স্বজনের কাছে কীভাবে দিবি? আমি অবাক হয়ে গেলাম। দুলাভাই ডাক্তার হয়ে
কেরানির বাড়িতে কি করে নিজের ছেলে বিয়ে করাতে রাজি হলো? রাসেল কি এতই মেয়ের আকাল পড়েছিল? খালা শাশুড়ির কথা শুনে আমার শাশুড়িমা বলল, কী করব বল? এই মেয়েকে দেখার পর রাসেল গো ধরে বসলো। বিয়ে করলে সে এই মেয়েকেই বিয়ে করবে। বাধ্য হয়ে আমার হীরের টুকরো ছেলেকে বিয়ে করাতে হলো। অপমানে আমি যেন ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্রতর প্রাণীতে পরিণত হতে লাগলাম। আমার এক দেবর, দুই ননদ, ওরা যেন এই গরিবের মেয়েটাকে নিজের ভাইয়ের বউ হিসেবে মেনে নিতে পারল না। আমার স্বামী এসব কথার কোনো প্রতিবাদ করলো না। সে তো অন্তত কিছু বলতে পারত। আমি তো যেচে এ বাড়ির বউ হয়ে আসিনি। উনি পছন্দ করে বলে তো আমাকে এ বাড়ির বউ হয়ে আসতে হয়েছে। 6 ফিট মেদিন শহীদ দেখতে সুপুরুষ ছিল আমার স্বামী। বাহ্যিক দিক থেকে যতটা সুন্দর, ভিতরটা ওর ততটাই নোংরা ছিল। বাসর ঘরে দুরু বুকে বসে আছি, চোখটা একটু বুঝে আসছিল। হঠাৎ ছিটকিনি লাগা শব্দে আমার তন্দ্রাভাব কেটে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। খাটের পাশে এসে আমাকে বলল, আমার জুতো জোড়া খুলে দাও, খুব টায়ার্ড লাগছে। আমি রোবট চালিত পুতুলের ন্যায় খাট থেকে নেমে ওর জুতো খুলে দিলাম। কারণ এ বাড়িতে আসার সময় মা বলে দিয়েছিল, স্বামীর অবাধ্য যেন কখনো না হই। আসলে ও আমার এত বড় ছিল যে ওর হুকুম না মেনে আমার উপায় নেই। আমি জুতো জোড়া খুলে দিয়ে আবারও খাটের কোনায় জড়সড় হয়ে বসে থাকলাম। আমাকে এভাবে বসে থাকতে দেখে আবার ধমকি দিয়ে বলো, আমি কি বাঘ নাকি ভাল্লুক? এত ভয় পাওয়ার কী আছে? ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে আসো। আমি আবার যন্ত্রচালিত রোবটের মতো ওয়াশরুমে গিয়ে পোশাক চেঞ্জ করে উজু করে আসলাম। আমি নামাজ বিছিয়ে আমার স্বামীকে ডেকে বললাম, আসেন আমরা একসাথে নামাজ পড়ে নিই। তোমার নামাজ তুমি পড়ে নাও, আমারটা নিয়ে তোমায় ভাবতে হবে না। এই নামাজ একসাথে পড়তে হয়। এই মেয়ে, তোমার সমস্যা কী? বাংলা কথা বুঝো না? এক্ষুনি আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তোমাকে পছন্দ করে বিয়ে করে এনেছি বলে মাথায় ওঠো না। তোমার দ্বারা জুতো কেন খুলে নিয়েছি বোঝো না? কারণ আমার জুতোর তলায় তোমাকে জায়গা দিয়েছি, কথাটা মনে রেখো। আমার চোখে যেন বেদনার ভরা নদীর জোয়ার উথলে উঠল। নিঃশব্দে বোবা কান্না নিয়ে নামাজ পড়ে খাটের একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। আমার চোখ সেদিন ঘুম ছিল না। নতুন পরিবেশ, নতুন জায়গায় আমার ঘুম আসতে চায় না। এখন জ্যৈষ্ঠ মাস, বেশ গরম পড়েছে। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ঢাকার মিরপুর এলাকায় পাইকপাড়ায় আমাদের বাড়ি। বাড়িটা উপরে টিনের চাল, চারিদিকে ইটের গাঁথুনি। বৃষ্টির সময় আমার টিনের চালের শব্দ খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়ি ধানমন্ডি 27 নম্বরে। বাড়িটা ডুপ্লেক্স, কিন্তু আমি টিনের চালের শব্দটা এই মুহূর্তে খুব মিস করছি। বাসর ঘাটে শুয়ে আমার স্কুলের স্মৃতি, বন্ধুদের নিয়ে কাটানো স্মৃতিগুলো সব মনে পড়ছে। খুব অবাক হওয়ার মতো, বিয়ের বাসর ঘরে স্বামীর আদর ভালোবাসা থাকার কথা, অথচ আমি আমার ছেলেবেলায় নস্টালজিকতায় ভুগছি। আসলে আমি তো বিয়ের জন্য তৈরি ছিলাম না। সেই কারণে বাসর ঘরে আমার এইটুকু জীবনের সবচেয়ে সুখের দিনগুলোর কথা আজ আমার মনে পড়ছে। এছাড়া বিয়ের প্রথম দিন শ্বশুরবাড়ির বৈরী পরিবেশে আমার দু চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, এখনও রেজাল্ট দেয়নি। সামনের মাসে রেজাল্ট দিবে। আব্বা আম্মা কত অনুরোধ করলাম রেজাল্টটা অন্তত বের হোক, আমি কোনো ভার্সিটিতে অনার্সে ভর্তি হই, তারপর না হয় আমার বিয়ের ব্যবস্থা করুক। কিছুতেই ওনারা শুনলেন না। ওনাদের এক কথা, এত ভালো পাত্র হাতছাড়া করা যাবে না। প্রথম দিন আমার যে অভিজ্ঞতা হলো, এ বাড়িতে আমার ভাগ্যে কী লেখা আছে আমি জানি না। আজ ছোটোবেলার স্মৃতি খুব মনে পড়ছে। খেলার সাথীদের নিয়ে মুচি ভর্তা, কাঁচকলা ভর্তা খাওয়া, শান্ত দিঘির জলে সাঁতার কাটা, ঝড়ের সময় আম কুড়োনো, কত না ছিল সেই জীবন। এসব ভাবতে ভাবতে কখন আমার ঘুম নেমেছে আমি নিজেই জানি না। কিন্তু যখন ঘুম ভাঙলো মনে হলো একটা দানবের হাত আমার পুরো শরীর খুবলে নিচ্ছে। সেদিন মনে হয়েছিল আমার স্বামীর হৃদয়টা হিংস্র বাঘের মতো, যার আঁচড়ে শুধু রক্তাক্ত হতে হয়, কোনো আদর ভালোবাসা অনুভব হয় না। আমার জীবনের সব স্বপ্নগুলো সেদিন বেদনার অতলান্তিক গহ্বরে হারিয়ে গেল। সারা শরীরে অসহ্য ব্যথা, চিৎকার ছাড়া আর কিছুই অনুভব হয়নি। আমি তো ধর্মমতে, আইন মতে তখন ওর স্ত্রী। আমার মানসিক শক্তির জন্য ও তো 2 দিন সময় আমাকে দিতে পারত। আমি তো পালিয়ে যাচ্ছি না, কিন্তু সেটুকু ধৈর্য উনি সেদিন ধারণ করতে পারেনি। বিয়ের পরদিন আমার শরীর কাঁপিয়ে জ্বর আসলো। সকালে গোসল করে নাস্তা খাওয়ার পর আমার শাশুড়ি আমাকে ওষুধ খাইয়ে দিল। সেই খাওয়ানোর মধ্যে আমি মায়ের ভালোবাসা অনুভব করিনি। উনি যেন ওনার দায়িত্ব সারলেন। সেদিন কষ্টের অনুভবে শেষ হয়ে যাওয়া আমার দিকে ওনার তাকানোর ইচ্ছা জাগেনি। যাক, শুরু হলো আমার বিবাহিত জীবন। এই নতুন জীবনে
শ্বশুরবাড়ির মানুষগুলো অনাদর ছাড়া আমার কপালে আর কিছু জুটেনি। তারপরে আমার আটপৌর জীবনে ওই সংসারের কোনো মানুষের প্রতি দায়িত্বে আমি গাফিলতি করিনি। ভোর 6টা থেকে রান্নাঘরে ঢুকে আমার কাজ শুরু হয়। শ্বশুরবাড়িতে কাজের বাধা খালা ছিল ঠিকই, কিন্তু তার সেবা পাওয়ার ভাগ্য আমার ছিল না। সকালে বেডটি থেকে শুরু করে এঁটো বাসন ধোয়া, নাস্তা বানানো, দুপুরের রান্না, রাতের রান্না সব আমাকে এক হাতে সামলে নিতে হতো। আমার কাজের খালার দায়িত্ব শাশুড়ির মাথায় তেল দেওয়া থেকে শুরু করে ওনার পুরো শরীর মেসেজ করে লোশন লাগিয়ে দাও সব ওনাকে করতে হতো। অথচ আমার শাশুড়ি বেশ শক্ত সামর্থ্যবান মানুষ। আমার ননদদের কাপড় ইস্ত্রি করা, জুতো মুছে পরিষ্কার করা এগুলো আমাকে করতে হতো। এই কাজ করার জন্য আমার শাশুড়ি মা আমাকে খুব সুন্দর করে ডায়লগ দিলেন, রুহি তুমি ওদের বড় ভাবি, বয়স কম বা বেশি বলে কথা নেই। বড় ভাবিটা সবসময় মায়ের মতো হয়। আমি ওনার দিকে তাকিয়ে ভাবতাম আমিও যে একটা মানুষ, আমারও যে সীমাবদ্ধতা আছে। এরকম অমানসিক পরিশ্রম করার কারণে ধীরে ধীরে আমার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। একজন মা হিসেবে সেটা কি ওনার চোখে পড়ে না? সকাল, দুপুর, রাতে সবাইকে খাইয়ে দিয়ে আমি আর কাজের খালা একসাথে খেতে বসতাম। মাছের কাঁটাটুকু আর মুরগির হাড়হাড্ডি ছাড়া কিছুই কপালে জুটত না। আমার শ্বশুর চেম্বার ছিলেন। চেম্বারের 2 জন কর্মচারী ছিলেন, ড্রাইভার ছিল। সবাই এ বাড়িতে দুপুরে খেত। প্রতিদিন দুপুরে 10 থেকে 12 জনের রান্না হতো। সব আমাকে করতে হতো। বাপের বাড়িতে গিয়ে আম্মাকে শ্বশুরবাড়ি এসব কথা বললে উনি বলতেন, মানিয়ে খেতে শিখো। এত বড় বাড়িতে তোমার বিয়ে হয়েছে, জামাই ভালো আয় রোজগার করে, কিসের কষ্ট তোমার? এগুলো দুঃখ বিলাস ছাড়া আর কিছু নেই। আব্বা শুনে বলতেন, কখনো শ্বশুরবাড়ির মন্দ কথা বাপের বাড়িতে বলবে না, এতে তোমার গুনাহ হবে, এটা গীবত হয়। আমার স্বামী তখন একটা প্রমিনেন্ট কোম্পানিতে ডিরেক্টর পদে চাকরি করতেন। ঢাকা ভার্সিটি থেকে MBA কমপ্লিট করছেন। শিক্ষাগত যোগ্যতা, চাকরির পজিশন সব ছিল চোখ লাগানোর মতো। শুধু আমার চোখে উনি একজন নোংরা মানসিকতার মানুষ। শরীরের সর্বস্ব দাম্পত্য জীবন বয়ে নিতে নিতে আমি ক্লান্ত। ওইটুকু বয়সে আমি আমার বাবা মায়ের উপদেশমূলক কথা শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত অপমান আর অবহেলার সাথে মানিয়ে নেওয়া, আমার স্বামীর বিকৃত মানসিকতার সাথে লড়াই করে ক্রমে বিষাদগ্রস্ত হতে লাগলাম। আমার বড় ননদটা সাবা নর্থ সাউথ ভার্সিটিতে ইংরেজি অনার্সে পড়ে। ছোট ননদ মাসাবা হলিক্রস থেকে সামনে ACC দিবে। আর আমার দেবর বাংলাদেশে মেডিকেল কলেজে ডাক্তারি পড়ে। সাবার বাড়িতে বন্ধুবান্ধব নিয়ে প্রায় পার্টি করত। সেই পার্টিতে রান্না করা, ওর বন্ধুদের খেদমত করা আমাকেই করতে হতো। একদিন ওর এক বন্ধু জামান আমার সামনে সাবাকে বলে, তোমাদের তোমাদের কাজের মেয়েটা দেখতে খুব, ও কি নতুন এসেছে? আমি অবাক হয়ে গেলাম। তাড়াতাড়ি ওখান থেকে কিচেনে এসে চোখের পানি ছেড়ে দিলাম। আর মনে মনে ভাবলাম, আমার বাবা মার ধারণা আমি মহা সুখে আছি। আমার ভাগ্য কি, বাবা মায়ের কাছেও আমার কষ্টের কোনো দাম নাই। আর এসব পর মানুষের কাছে আমি কি সম্মান আশা করতে পারি? তারপর ভাবলাম রাসেলকে এই কথাটা বলা দরকার। আশা নিরাশায় দোলনায় দুলে রাতে ওর পাশে বসে ওকে বললাম, আমার কিছু কথা আছে আপনার সাথে। কি বলবো তাড়াতাড়ি বলো। সারাদিন অফিসে কাজ করার পর রাতে ঘ্যান ঘ্যান শুনতে একদম ভালো লাগে না। আমি প্রথমে রাসেলের এই কথা হতাশ হলাম। তারপর আত্মসম্মান বোধের কারণে সাহস নিয়ে কেউ বললাম, আজ সাবা আপুর বন্ধুরা এসেছিল, তাতে সমস্যা কী হলো? ওর বন্ধু জামান আমাকে দেখে বলল, তোমাদের কাজের মেয়েটা খুব, ও কি নতুন এসেছে? সাবা আপু ভুলটা ভাঙালো না, উল্টো জামানের সাথে সুর মিলে বলল, আমি কাজের লোক হিসেবে এ বাড়িতে নতুন এসেছি। এ কথা শুনে রাসেল প্রচণ্ড রেগে গেল। তোমার এত বড় সাহস হয় কি করে আমার বোনের নামে অভিযোগ করার? নিজের দিকে তাকিয়ে দেখেছো? তোমার পিছন দিকটা দেখলে মনে হয় 2 বাচ্চার মা। আর এতে মন খারাপ করে কি এসে? যে যেমন ক্যাটাগরিতে তাকে সেভাবে সম্বোধন করা হয়। লাইট অফ করে আমি এখন ঘুমাবো। আমি দেখতে সুন্দরী কিন্তু একটু হেলদি। রাসেল আমার স্বাস্থ্য নিয়ে আমাকে কটাক্ষ করলো। আসলে আমার রাসেলের উপর এত ভরসা রাখা ঠিক হয়নি। ওর কাছে আমার জায়গা তো ওর জুতোর তলায়। তারপর ভেবেছিলাম সাবার বন্ধু আমার প্রতি নোংরা কটূক্তি কিছুটা হলেও রাসেলে নাড়া দিবে। আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। আজ থেকে শপথ নিলাম জীবনে আর কখনো কোনো দিন রাসেলের কাছে কোনো কিছু আশা করব না। আমি আর কারো হাতে পুতুল হতে দিব না। বাইরে প্রচণ্ড ঝড় শুরু হতো। বাতাসের গতি শোঁ শোঁ শব্দ হচ্ছে। মেঘের হুঙ্কার শোনা যাচ্ছে। একটু পরে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। আমিও যদি মেঘের হুঙ্কারের মতো আমার ক্ষোভগুলো
চিৎকার করে বের করতে পারতাম, হয়তো আমার ভিতরে বজ্রপাতের জ্বালাটা নিভে যেত। তখন হয়তো আমার বুকের অনলটা শীতল হয়ে পড়তো। আমাকে রাসেল আবার ধমকের সুরে ডেকে বলল, কী ব্যাপার, খাম্বার মতো দাঁড়িয়েছো কেন? রাত দুপুরে নাটক না করে বিছানায় শুয়ে পড়ো। আমার ওর পাশে শুয়ে ঘুমানোর রুচিবোধ নাই। বিয়ের পর থেকে প্রতি রাতে ওর শারীরিক অত্যাচার সহ্য করতে হয়, তারপরে মানসিকভাবে আবার অত্যাচার করে। আর নয়, অনেক হয়েছে। যার কাছে মানুষ হিসেবে আমার কোনো মূল্যায়ন হয় না, তার কাছে নিজের শরীরকে তুলে দিতে অসম্মানের দহনে জ্বলতে চাই না। আমি একটা কাঁথা নিয়ে মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়লাম। রাসেল রেগে গিয়ে বলল, তোমাকে 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে বিছানায় না আসলে মনে রেখো, নিজের থেকে যেহেতু বিছানা আলাদা করলে কখনো আমার পাশে শুয়ে ঘুমানোর আশা করবে না। আমি ওনার কথার উত্তর দেবার কোনো অভিপ্রায় হলো না। জানি চোখে ঘুম আসবে না, তবুও কিছুটা ভালো লাগা নিয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। আমি যে আমার মতো করে প্রতিবাদ করতে পেরেছি, এখানেই আমার এত অশান্তির মাঝে একটু হলো শান্তি অনুভব করলাম। বিয়ের মাসখানেক পর হলো আমার রেজাল্ট দিল। আমি প্রথম বিভাগে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করলাম। সেদিন দুপুরে খাবার টেবিলে শাশুড়িমাকে বললাম, মা, আমি পড়তে চাই, ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব। তোমার বাবা মায়ের কাছে পড়াশোনার চুক্তি দিয়ে তোমাকে বউ করে আনা হয়নি, তুমি আবার পড়াশোনা শুরু করলে সংসারের সব দায় দায়িত্ব সামলাবে কে? মা রান্নার লোক রেখে দিলে সমস্যা সলভ হয়ে যায়। রাসেল রেগে গিয়ে বলল, তোমার সিদ্ধান্ত অনুযায়ী কি আমার মায়ের সংসার চলবে? মা যখন চাইছেন না, সুতরাং তোমার পড়াশোনা করার দরকার কি? আমার শ্বশুর রাসেলকে থামিয়ে দিয়ে বলল, রাসেল, তুমি মাথা গরম করে কথা বলছো কেন? রুহি তো অন্যায় কিছু বলেনি, ও পড়তে চেয়েছেও, এটাই আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। সংসার সামলে ও যদি পড়তে পারে, তাতে কারো কোনো সমস্যা হবার কথা না। আমার ননদ সাবা বলল, পড়াশোনা করে আর কি হবে? তুমি তো চাকরি করছো না, শুধু শুধু তোমার পিছনে এত ইনভেস্ট করার কোনো মানে নেই। আমি তো চাকরি করতেও পারি। মানুষের মন কখন কী চায় হয়তো এই মুহূর্তে জানা হয় না, কিন্তু লেখাপড়ার ডিগ্রি থাকলে আমার মন চাইলে ভবিষ্যতে আমি চাকরিও করতে পারি। মা সাবা বিরক্ত হয়ে বলল, তোমরা সবাই এই সাধারণ ব্যাপারটাকে টেনে হিঁচড়ে নর্দমায় কেন নামাচ্ছ? ভাবি ভালো রেজাল্ট করছে, আবার পড়তে চাওয়াটা দোষের কিছু নয়। বাবা যখন মত দিয়েছে, সেখানে কারো দ্বিমত থাকা উচিত নয়। তবে আমার শেষ কথা জানিয়ে দিচ্ছি, আমার এতে কোনো মত নেই। বাবা পড়াতে চাইলেও পড়াতে পারে। এ কথা শুনে রাসেল খাওয়া থেকে উঠে পড়ল। আমার শাশুড়ি মা এতে আমার উপর রেগে গিয়ে বলল, দিলে আমার ছেলের খাওয়াটা বরবাদ করে? ও যখন চাইছে না, কেন ঝামেলা পাকাচ্ছ? বিয়ে হয়ে গেছে, এখন তোমার স্বামীর মন বুঝে চলা উচিত। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বৃহস্ত, কথাটা মনে রেখো। মা, এই কথা কোথায় লেখা আছে? শুধু একটা ভ্রান্ত কথা বলেছেন, যার কোনো ভিত্তি নেই। এই পৃথিবীতে শুধু মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত, এটাই আমাদের ধর্মে বলা আছে। মুখে মুখে তো ভালোই তর্ক করো, তোমার মা এই শিক্ষাটা ভালো মতো দিয়েছে। বিয়ের মাসখানে পার হতে না হতে মুখ দিয়ে তর্কের খই ফুটছে, কথায় কথা বাড়ে। আমার শ্বশুর যেহেতু আমাকে পড়াতে রাজি হয়েছে, তাই আর কথা না বাড়িয়ে এটো বাসন তুলে কিচেনে চলে গেলাম। যাক, অবশেষে ইতিহাসে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে গেলাম। শ্বশুর খুব খুশি। রাসেল শুধু ঢাকা ভার্সিটিতে MBA পড়ছে, IBA পড়ছে, আমি এবার চান্স পেলাম। মাঝখানে আমার ননদ আর দেব দুজনে প্রাইভেটে পড়ছে। ওই সময় ওই দুটো প্রাইভেট ভার্সিটিতে খরচের মাত্রাটা সবার কাছে অনেক বেশি মনে হতো। এখন চারিদিকে এত প্রাইভেট ভার্সিটি থাকায় খরচাটা সবার সয়ে গেছে। তাই আমি পাবলিকে চান্স পাওয়াতে আমার শ্বশুর খুব খুশি। রাসেল আমার ওপর আরও চটে গেল। ওর ধারণা ছিল আমিও তো হার মেনে আবার ওর সাথে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবো। এত কিছুর পরে আমি আবার লেখাপড়া শুরু করছি, এটাও মেনে নিতে পারছে না। আমরা যে একই রুমে থেকে দুজন আলাদা শুই, এটা মনে হয় আমার শাশুড়ি আন্দাজ করছে। রাসেল এখন বেশ রাত করে বাড়ি ফিরে। আমার শ্বশুর শাশুড়িকে ডেকে বলল, ছেলে যে উচ্ছন্নে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে তোমার? ছেলে যদি নষ্ট হয়, এই দায়ভার তোমার। ছেলের অমতে গিয়ে বউকে আবার লেখাপড়া করানো তোমার কি দরকার ছিল? এর মাঝে একদিন রাতে আমি কিচেনে রান্না করছিলাম, হঠাৎ কারেন্ট চলে যায়। তখন মনে হয় কেউ একজন আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরছে। প্রথমে ভেবেছিলাম জড়িয়ে ধরা ব্যক্তিটি আমার স্বামী, কিন্তু শরীরের গন্ধে বুঝতে পারলাম ও আমার স্বামী নয়। আমাদের দুজনের ধস্তাধস্তি একসময় কারেন্ট চলে আসে। আমি তাকিয়ে দেখি ওই নিকৃষ্ট শয়তানটা আমার দেবর। আমার মাথার চান্দিটা এমনি গরম হলো। ওকে কষে থাপ্পড় লাগালাম। ও আমার থাপ্পড়ে তাল রাখতে না পেরে কিচেনের ওয়ালে ধাক্কা খায়। এতে ওর কপালটা ফুলে ওঠে। আসলে গরিবের হাত বলে কথা,
কাজ করতে করতে হাত আর নরম তুলতুলে নেই, এ যেন লোহার মুগুরে পরিণত হয়েছে। সোহেল কিচেন থেকে বের হওয়ার সময় আমার দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করে বলল, কাজটা তুই ঠিক করলি না, এর প্রতিশোধ আমি নেব। তোর এমন হাল করব এ সমাজে কোথাও মুখ দেখাতে পারবি না। রাতে খাবার টেবিলে আমার শাশুড়ি মা সোহেলকে বলল, কী রে, কপালটা এভাবে আলুর মতো ফুলে উঠলো কেন? কারেন্ট চলে যাবার সময় অন্ধকারে ধাক্কা খেয়েছি। আমার শ্বশুর খেতে খেতে সোহেলকে বলল, আল্লাহ তো চোখ দিয়েছে, দেখে চলতে পারিস না, নাকি কোনো অকাম করতে গিয়েছিলি? সোহেল রেগে খাওয়া থেকে উঠে বলল, যাত্রার সামনে যা মুখে আসে তাই বলো, কোনো কিছু মুখে আটকায় না তোমার। ভুল তো কিছু বলিনি। প্রতি পরীক্ষায় সাপ্লি খাও, পড়তো প্রাইভেট মেডিকেলে, কত টাকা খরচ হয় সেই খেয়াল রাখো। অকামের সাথে জড়িত না থেকে অন্তত তোমার ভালো রেজাল্ট ভালো হতো। কিছু হলে বাবা তুমি টাকার খোটা দাও। এই কথা বলে ও গটগট করে ওর রুমে গিয়ে জোরে শব্দ করে দরজা লাগিয়ে দিল। আমার শাশুড়ি মা রেগে গিয়ে বলল, আমার ছেলে খাওয়া দিলে তো নষ্ট করে, এবার তুমি খুশি তো? শোনো রাসেলের মা, সোহেলকে বলবে রুহিকে সম্মান করে কথা বলতে, ও কিন্তু সম্পর্কে ওর বড় ভাইয়ের বউ, কথাটা যেন ও মনে রাখে। যাত্রার বলতে ও কি বোঝাতে চায়? তুমিও তো সোহেলকে অপমান করলে, বাবা হিসেবে শাসন করছি দেখলে? অপমানটা কোথায় দেখলে? আসল অপমান ওকে এখনও করিনি। সাবা রেগে গিয়ে আমার শ্বশুরকে বলল, বাবা, সম্মান পেতে গেলে যোগ্যতা লাগে। ওর কি যোগ্যতা আছে সম্মান পাবার? যেদিন ও এ বাড়িতে বউ হয়ে এসেছে সেদিন ওকে সম্মান দিয়ে তোমার ভাইয়ের বউ করে আনা হয়েছে। তুমি জানো না বাবা, ভাইয়া ওকে কেন ওকে বিয়ে করছে? ভাড়া অপুর উপর প্রতিশোধ নিতে ওকে বিয়ে করছে। ভাইয়া নিজেই তো ওকে পরিপূর্ণ স্ত্রীর মর্যাদা দেয়নি। রাসেল যদি রুহিকে স্ত্রীর মর্যাদা না দেয় তাহলে ও রুহির উপর অন্যায় করছে, কারণ রুহিকে নিজে দেখে পছন্দ করে বিয়ে করছে। ও তো কচি খোকা নাই, কেউ ওকে এই বিয়ে চাপিয়ে দেয়নি। আর ফারা তো নিজের পছন্দের পাত্রকে বিয়ে করছে, এতে রাসেলের এত ব্যথিত হবার কী আছে? কিন্তু ফারা আপুর সাথে ভাইয়ের 4 বছরের রিলেশন ছিল, আর বিয়ে করলো অন্য একজনকে। সেই প্রতিশোধ নিতে ভাইয়া ভাবিকে বিয়ে করলো। রুহির সাথে রাসেল অন্যায় করছে বলে তোমরা সেই অন্যায়ের প্রতিকার না করে আর একটা অন্যায় করে যাবে, এটা ঠিক না। তবে এটা জেনে রাখো, কারো ওপর অন্যায় করলে সেই শাস্তি দুনিয়াতে বেঁচে থেকে পেতে হয়। তারপর আমার শ্বশুর শাশুড়ি মায়ের উপর রেগে ঝেড়ে বলেন, আমি না হয় হাসপাতালে ডিউটি করি, তারপর চেম্বার করি, তুমি বাসায় থেকে ছেলেমেয়েদের কী শিক্ষা দিয়েছো? এই এদের শিক্ষার নমুনা, এদের কথাবার্তা শুনলে পিত্তি জ্বলে যায়। রাত 11টা বাজে, তোমার গুণধর বড় সন্তান এখনও বাসায় ফেরেনি। কোথায় যায় কি করে খোঁজ খবর রাখো, নাকি নাকে তেল দিয়ে পড়ে পড়ে ঘুমাও? আমার শাশুড়ি মা আর কথা বাড়ালেন না। আমার গলা দিয়ে খাবার নামলো না, শুধু শাশুড়ি মায়ের সামনে খাবার নাড়াচাড়া করে উঠে পড়লাম। উনি অল্প কিছু ভাত খেয়ে উঠে পড়লেন। ওনার ভাব দেখে এটুকু বুঝছি উনি আমার উপর প্রচণ্ড রেগে আছেন। ঝড়ের আগে যেমন প্রকৃতি গুম মেরে থাকে, অনেকটা সেরকমই। আমি নিজের রুমে এসে জেগে বসে রইলাম। রাসেল এখনও ফেরেনি। আজকে আমার উপর করা শৈলের নোংরা আচরণ আমাকে ভীষণ আহত করছে। শুধু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আমি এখনও এ বাড়িতে রয়ে গেছি। মাঝে মাঝে মানুষের জীবন সময়ের হাতে বন্দি থেকে যায়, কিছুই যেন করার থাকে না। বাবা মায়ের ভুল ধারণা আমি কীভাবে ভাঙাবো ভেবে পাই না। ওনারা ভাবছেন এত বড় বাড়িতে আমার বিয়ে হয়েছে, যেমন জামাই বড় চাকরি করে, আয় রোজগার ভালো করে, সুতরাং তাদের মেয়ে তো মহাসুখে থাকার কথা। এ বাড়িতে না আসলে বুঝতামই না প্রকৃত সুখটা আসলে কি। আমার এখন মনে হয় এর থেকে বিয়ের আগে আমি বেশি সুখী ছিলাম। হয়তো অনেক অভাব ছিল, কিন্তু মনে শান্তি ছিল। এখন অভাব নেই, কিন্তু শান্তিটা চিরজন্মের মতো হারিয়ে গেছে। সোহেলকে নিয়ে নতুন এক অশান্তির পালক আমার জীবনের সাথে যুক্ত হলো। এ বাড়িতে সোহেলের প্রসঙ্গটা কীভাবে বলবো সেটাও বুঝে পাই না। ভয় হয় বলতে গেলে যদি আমার উপর কলঙ্ক চাপিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, তাহলে এই মুখ আমি সমাজে কিভাবে দেখাবো? আর বসে থাকতে পারলাম না। এত অপমান নিতে পারছি না। অপমানের ভারে শরীরটা ভরশূন্য হয়ে মাটিতে নুইয়ে পড়ল। দু চোখ দিয়ে শ্রাবণের তুমুল বর্ষণ, আমার চোখ মুখ গলা সমস্ত শরীর বেয়ে কষ্টের স্রোত নেমে গেল। কলিং বেলের শব্দে অবসন্ন দেহটাকে টেনে মাটিতে ভর দিয়ে বসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজে। মনে হয় রাসেল এসেছে। তারপর কোনোরকম উঠে দাঁড়িয়ে মেন দরজা খুলে দিলাম। রাসেল তলতে তলতে ঘরে ঢুকলো। আমাকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতে আমার শ্বশুর লিভিং রুম থেকে বের হয়ে এসে বলল, রাসেল, তোমার অফিস কি আজকাল মাঝরাত অবধি চলে?
সারাদিন অফিস করে এই মাঝরাতে কৈফিয়ত দিতে ভালো লাগে না। তা লাগবে কেন? তোমার শরীর থেকে মদের উৎকো গন্ধ বেরোচ্ছে। অধঃপতনের চূড়ান্ত সীমায় চলে গেছো। কথায় আছে, অতিবার বড় হইও না, ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হইও না, ছাগলে মরবে। নিজেকে কী ভাবো তুমি? খুব কেউকেটা হয়েছে মনে হয়। সাবধান হয়ে যাও, নয়তো তোমার ধ্বংস অনিবার্য। রাসেল গটগট করে সামনে থেকে চলে গেল। আমার শ্বশুর আমাকে লিভিং রুমে ডেকে নিয়ে বলল, রুহি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি আমার ছেলের বউ হলেও আমি তোমাকে আমার মেয়ের চোখে দেখি। বিয়ের পর থেকে তুমি প্রতিনিয়ত এ বাড়িতে অপমানিত হচ্ছ। তার উপর আমি ভেবেছি রাসেল যেহেতু তোমাকে পছন্দ করে বিয়ে করছে, সুতরাং ও হয়তো সব কিছু নতুন করে শুরু করতে চায়। কিন্তু ও যে ভাড়ার উপর প্রতিশোধ তুলতে তোমাকে বিয়ে করছে, এ আমি ঘুণাক্ষরে ভাবতে পাইনি। এই মতলব যদি আমি বুঝতে পারতাম তাহলে কিছুতে ওকে বিয়ে দিতাম না। আর আজকে সোহেল তোমাকে যে অসম্মান করলো, ওকে আমার সন্তানের পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তুমি আমাকে মাফ করে দিও মা। আমি শকড হয়ে শ্বশুরের দিকে তাকিয়ে ভাবলাম, উনি কি সোহেলের আচরণটা জানতে পেরেছে? কিন্তু কিভাবে জানবেন? আমি তো এখনও কারো কাছে কিছু বলিনি। আমার শক খাওয়া চেহারার দিকে তাকিয়ে বলল, তুমি ভাবছো আমি কথা কেন বলছি, তাই না? সোহেল যখন কিচেনে তোমাকে বলছিল তোমার এমন হাল করব, এই মুখ তুমি কাউকে দেখাতে পারবে না, তখনই বুঝে গিয়েছি ও তোমার সাথে কী আচরণ করছে। তোমাকে চায়ের কথা বলতে আমি তখন কিচেনে আসছিলাম, সেই মুহূর্তে এই কথাগুলো আমার কানে আসে। আমার সন্তানদের আমি ভালো করেই চিনি। মাসাবা ছাড়া সবগুলো হয়েছে এক একটা নর্দমার কীট। শুধু তোমার শাশুড়ির প্রশ্রয় পেয়ে ওদের আজ এই অধঃপতন। অবশ্য তোমার শাশুড়িকে একা দোষ দেওয়া ঠিক হবে না। বাবা হিসেবে আমাকেও এর দায়ভার বহন করতে হবে। আমি শুধু অর্থের পিছনে ছুটছি। অর্থ আমার ঘরে এসেছে, কিন্তু আমার ঘর থেকে নীতি আদর্শ হারিয়ে গেছে। হারিয়ে হারিয়ে আজ বুঝতে পারছি অর্থই সব অনর্থের মূল। শ্বশুরের কথা শুনে বড় বড় ফোঁটায় আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমার শ্বশুর আমাকে কাঁদতে দেখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেঁদো না মা, কান্না কোনো সমস্যার সমাধান হতে পারে না। তুমি তোমার জীবনটা আবার নতুন করে শুরু করতে পারো। বাবা, আমার কি সে উপায় আছে? আমার মনে হয় আমার পিছনের রাস্তা বন্ধ হয়ে সামনের দিকে এগোনোর পথরুদ্ধ। ইনশাআল্লাহ তুমি এই সব যদি চাও, সব বাধা ডিঙিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। এটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করবে। তুমি তোমার জীবনের ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে তাতে আমার মত থাকবে। কারণ জীবনটা তোমার। আমার মাথায় তখন কিছু কাজ করছিল না। ভাবছি আমি যদি এখন আমার বাবার বাড়ি চলে যাই, সেখানে আমার লেখাপড়ার খরচ চালানোর ইচ্ছা আমার বাবা মার নেই, হয়তো সামর্থ্য নেই। আর আমি এও জানি এ সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। তাই শ্বশুরকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি আমার জায়গায় থাকলে কি করতেন? আমি তোমার জায়গায় থাকলে এ বাড়ি ছেড়ে চলে যেতাম, যেখানে স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা নেই, এমনকি মানুষ হিসাবে প্রাপ্য সম্মানটুকু পাওয়া যায় না, তার উপর রয়েছে নিরাপত্তাহীনতা। এসব কারণে এখান থেকে চলে যাওয়ার সঠিক সিদ্ধান্ত। ভুল তো মানুষেরও হয়, সেই ভুল থেকে শিক্ষা নিতে হয়। জীবনকে নিয়ে নতুন করে ভাবতে হয়। রেল লাইন যেমন রেলচ্যুত হলে তাকে আবার মেরামত করে সঠিক লাইনে চালাতে হয়, তেমনি জীবনের রেলগাড়িটাও যদি লাইনচ্যুত হয় তাকে মেরামত করে সঠিক লাইনে চালাতে শিখতে হয়। আর তুমি এখন ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছো, সুতরাং অনেকটা পথ তুমি এগিয়ে এসেছো। সামনে তোমার সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। এটা তোমার প্রতি আল্লাহ পাকের বিশাল রহমত। আল্লাহ পাক কখনও তার বান্দার সব দরজা একসাথে বন্ধ করেন না। কোনো না কোনো রাস্তা আল্লাহ পাক ঠিক খোলা রাখেন। বাবা, আমি এখান থেকে চলে গিয়ে কোথায় দাঁড়াবো? আমার বাবা মায়ের সামর্থ্য নাই আমাকে দেখভাল করার। তোমার বাকি দুই ভাইকে তো তোমার বাবা মা দেখভাল করছেন, তোমাকে তেমনি ওনারা দেখভাল করবেন। ওরা ছেলে সন্তান, ওদের কষ্ট করে দেখভাল করলেও আখেরে আমার বাবা মায়ের লাভ, এটা আমার বাবা মায়ের ধারণা। আর আমি তো মেয়ে সন্তান, আমাকে দেখভাল করলে, আমার লেখাপড়ার পিছনে টাকা খরচ করলে সেটা জলে ভাসিয়ে দেওয়া যাবে। তাদের ধারণা আম্মু যাবে, ছাড়ও যাবে। আমার তো আর এই বিয়েতে মত ছিল না। বাবা মাকে কত বললাম আমি লেখাপড়াটা করি, তারপর ওনারা বিয়ে দেন। কিন্তু আমি ওনাদের কাছে এতটাই ভারী বোঝা ছিলাম যে ওনারাদের আর তর সইল না। কার ঘাড়ে বোঝাটা চাপিয়ে দিচ্ছে সে খেয়াল করলো না। আমারও কিছু বুঝে ওঠার আগে বিয়েটা হয়ে গেল। এতটুকু মেয়ে ওই বাড়িতে কি কার মানিয়ে নিবে, এটা নিয়ে আম্মু আব্বুর কোনো চিন্তা চেতনা দেখলাম না। ভাবলাম দুঃখ নিয়ে যার জীবন মুড়িয়ে থাকে, আর কতটা দুঃখ তাকে আঘাত করবে। এতটা ভেঙে পড়ো না। শোনো, তোমার জীবনের তো কেবল শুরু। তুমি চাইলে আল্লাহর রহমতে ঘুরে দাঁড়াতে পারবো। ধরো তুমি যদি এখন তোমার বাবার বাড়ি চলে যাও এবং আর ফিরে না আসো, তাহলে রাসেল তোমাকে একসময় ডিভোর্স দিয়ে দিবে। এর মাঝে তুমি লেখাপড়াটা সুন্দরভাবে শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে
তোমার পছন্দ মতো কাউকে সঙ্গী হিসাবে বেছে নিলে তখন তোমার কোনো কষ্ট থাকবে না। সবই তো বুঝলাম বাবা, কিন্তু এই দীর্ঘ পথ পাড়ি দিতে অনেক অর্থের দরকার। সেই টাকা আমি কে দিবে? আমি তোমায় দিব। তোমার মতো একটা নিরপরাধ মেয়েকে আমার ছেলে এবং আমার পরিবার সদস্য দ্বারা চরম নির্যাতিত করলো, এতে আমার দায়ভার আছে। আমি নিজেও ওদের পাপের অংশীদার। আমি আমার সন্তানের সুশিক্ষা দিতে পারিনি। তোমার প্রতি আমি দায়িত্ব পালন করে আমি কিছুটা হলেও আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তবে এই ব্যাপারটা দুই পরিবারের কাছে গোপন থাকবে। তুমি কারোর সাথে এসব বিষয়ে শেয়ার করবে না। আমার বাবা মা যদি বাড়িতে আমি থাকতে না দেয়, আমাকে যদি জিজ্ঞাসা করে লেখাপড়ার খরচ কিভাবে জোগাড় করছে, তখন আমি ওনাদের কি বলবো? তোমাকে একটা টিউশনই আমি জোগাড় করে দেবো। আর মনে হয় না তোমার বাবা মা এতটা নিষ্ঠুর হবেন। এখন তোমার সিদ্ধান্ত নেবার পালা। বাবা, কাল আমি ভার্সিটি ভর্তি হয়ে ও বাড়ি চলে যাব। ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। কোনো দিন চলার পথে নিজেকে একা মনে করো না। বাবা বলে যেহেতু ডেকেছো, আমার ছেলের সাথে তোমার সম্পর্ক থাক না থাক তাতে কিছু যায় আসে না, কিন্তু বাবা মেয়ের সম্পর্ক আজীবন রয়ে থাকবে। ওনার কথাগুলো শুনে চোখের কার্নিশটা জলে টইটম্বুর মনে হয়। এতদিন বরফ জমেছিল, আজ ভালোবাসার উষ্ণ ছোঁয়ায় বরফটা গলে জলে পরিণত হলো। ওনার সামনে চোখের জলে বড় বড় ফোঁটাগুলো ফেলতে চাইলাম না, তাই রাত হয়েছে শুয়ে পড়ার বাহানায় আমার ঘরে চলে আসলাম। সে রাতে আমার দু চোখে ঘুম এলো না। নিজেকে এই বলে সান্ত্বনা দিলাম, আল্লাহ পাক হয়তো এই মানুষটার সাথে আমার ভাগ্য ভেদে দিয়েছেন, তাই হয়তো আমাকে এভাবে এ বাড়িতে আসতে হয়েছে। জন্মদাতা বাবা মা যখন আমার দায়িত্ব নিতে চাইছিলেন না, তখন এই পৃথিবীতে কারো উপর আমার কোনো অভিযোগ নেই। পাশের খাটে রাসেল গভীর নিদ্রায় মগ্ন, জুতো পরে বিছানায় শুয়েছে। মাতাল অবস্থায় শরীরের টাল রাখতে পারিনি। আমি অনেকক্ষণ ওর মুখ পানে চেয়ে ভাবলাম, 2 মাস হলো এই মানুষটার সাথে এক ঘরে বাস করছি। আমরা নারী, জীবনের সব কিছু ওর কাছে তুলে দিছি। তারপরে আমি যখন ওকে ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিলাম, ওর জন্য আমার এতটুকু কষ্ট হলো না। কেনটা অনুভব করলাম না, বরং এই সম্পর্কটা ভারী বোঝার মতো মনে হলো। যত দ্রুত সম্ভব এই সম্পর্ক থেকে বের হয়ে যেতে মন চাইছে। আসলে শরীর ছুঁলে ভালোবাসা ছোঁয়া যায় না, ভালোবাসাকে ছুঁতে হলে মনটাকে ছুঁতে হয়। পরদিন খুব ভোরে উঠে আমি ভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। যেভাবে শূন্য হাতে বাবার বাড়ি থেকে এ বাড়ি এসেছি, তেমনি বাবার বাড়িতে দেওয়া একজোড়া সোনার চুড়ি আর একজোড়া কানের দুল পরে নিলাম। আমার বাবার বাড়ি থেকে আনা একটা 3 পিস পরে রেডি হয়ে শাশুড়ি মায়ের ঘরে গিয়ে বললাম, মা, আমি ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমার শাশুড়ি মা চিৎকার দিয়ে বাড়ি মাথায় তুলে বলেন, রাসেল তোমাকে অনুমতি দিয়েছে? ওকে আমি জিজ্ঞাসা করিনি। ভালো, উন্নতি হয়েছে। স্বামীকে এখন আর পরোয়া করো না। এই কথা বলে চিৎকার করে রাসেলকে ডেকে বলল, দেখ রাসেল, ফকিন্নির মেয়ে তোকে এখন আর স্বামী হিসেবে মানতে চায় না, তাই তোর কাছে অনুমতি নেওয়া এখন আর প্রয়োজন মনে করে না। আমার শাশুড়ির চিৎকার চেঁচামেচিতে আমার শাশুড়ি এসে বলেন, তুমি ষাঁড়ের মতো সাত সকালে চেঁচাচ্ছ কেন? এতে অনুমতির কী আছে? রুহি ভার্সিটিতে চান্স পেয়েছে, ভর্তি হবে, এটাই স্বাভাবিক। রাসেল ওর মায়ের ডাকে দৌড়ে এসে আমায় বলল, আজ যদি তুমি মায়ের অবাধ্য হয়ে ভার্সিটিতে ভর্তি হতে যাও, তাহলে এ বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। হাজারবার দরজায় ঠুকলেও তোমার জন্য এ দরজা কোনো দিন খোলা হবে না। আমি তো জানি তোমার বাপের বাড়িতে তোমার ঠাঁই হবে না। দেখবে রাস্তায় শেয়াল কুকুর তোমাকে কি করে খুব লেখায়। এই বন্দি কারাগার আমি আর নাইবা ফিরলাম, যেখানে নিজেকে কৃতদাস বই আর কিছুই মনে হয় না। নিজে বন্দি হয়ে গৃহপালিত শেয়াল শকুনের খাবার আমি আর হতে চাই না, কারণ এখানে আমার পালানোর পথ বন্ধ। আর রাস্তায় শেয়াল শকুন তাড়া করলে অন্তত আমি পালিয়ে নিজের আত্মরক্ষার ব্যবস্থা করতে পারবো। সোহেল সেদিন বাসায় ছিল। ওর মনে হয় আমার কথাগুলো খুব গায়ে লেগেছিল, তাই রুম থেকে বের হয়ে এসে ওর ভাইয়ের সাথে সুর মিলে বলল, ভাইয়া, নষ্টা মেয়েদের স্বামীর সংসার ভালো লাগে না, এক পুরুষে তাদের মন ভরে না। আমি কিছু বলার আগে আমার শ্বশুর এসে ধমক দিয়ে বলল, সোহেল, অন্যের চরিত্রে ব্যবচ্ছেদ করা বাদ দিয়ে নিজের নষ্ট চরিত্রে সংশোধন করো। তোমার কাছে নিজের ভাইয়ের বউও নিরাপদ নয়। কি নোংরা মানসিকতার মানুষ তুমি! তোমাকে আমার সন্তান ভাবতে লজ্জা হয়। এই কথা শুনে আমার শাশুড়ি চিৎকার করে বলল, ওই ছোট লোকের মেয়ের কথা বিশ্বাস করে আমার ফুলের মতো পবিত্র ছেলেটার চরিত্রে কলঙ্ক দিতে তোমার এতটুকু বাঁধল না? আমার শ্বশুর আব্বা শাশুড়ি মায়ের কথা শুনে চিৎকার করে বলল, চুপ করো, তুমি এখানে আর কোনো কথা বলবে না। সারা জীবন বাচ্চাদের শাসন করনি, তাই ওদের মনুষ্যত্বর বিকশিত হয়নি, সেখানে পশুত্বর বিকাশ লাভ করেছে।
যা তুমি মা হয়ে টের পাওনি। সোহেল আমার শ্বশুরের কথা শুনে লেজ গুটিয়ে পালিয়ে নিজের রুমে চলে গেল। শাশুড়ি মা আমায় বললেন, চলো রুই, আমার দেরি হয়ে যাচ্ছে। এখানে এদের সাথে কথা বলে সময় নষ্ট করো না। আমি তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে হসপিটালে যাব। আমার শাশুড়ি আহত বাঘুনির মতো ছটফট করে বলল, রাসেল, ওর ব্যাগ চেক করে দেখ, দেখ আবার গয়নাগাটি টাকা পয়সা নিয়ে পালাচ্ছে কিনা। শাশুড়ির কথায় রক্তচোখ নিক্ষেপ করে আমার শ্বশুর বলল, আসলে তুমি তো নোংরা মানসিকতার মানুষ। তোমার সন্তানদের মানসিকতা আর কত উন্নতি হবে। সাবা ঘুমিয়েছিল, তাই সেদিন ওর নোংরা কথা শোনার ভাগ্য আমার হয়নি। তবে মাসাবা এসে ওর মাকে বলল, আম্মু, বাড়াবাড়িটা তোমাদের একটু বেশি হয়ে যাচ্ছে না? তুই আবার এর মাঝে ঢুকছিস কেন? কি করব বলো? তোমার আর ভাইয়াদের আচরণে আমায় চুপ থাকতে দিল না। আমি ভাবলাম এখান থেকে চলে যাওয়ার পর যদি এরা মা ছেলে মিলে আমার নামে চুরির মামলা দেয়, তাই শ্বশুরকে বললাম, বাবা, আপনি আমার ব্যাগ চেক করুন। তুমি ওদের কথায় কেন এমন ভাবছো? আমার বাড়ি, আমার ঘর। আমি যদি ওদের বঞ্চিত করে সব সম্পত্তি তোমায় লিখে দিই, তখন ওরা শুধু বিষহীন সাপের মতো ফোঁস করতে পারবে। এর বেশি কিছু করার ক্ষমতা ওদের নেই। তারপর আমি জোর করে আমার শ্বশুরকে দিয়ে ব্যাগ চেক করালাম। আসলে বিয়ের 2 মাসে এত চাপ নিয়েছি, আর বাকি জীবনের কোনো চাপ নিতে ইচ্ছে করছে না। জানি না ভাগ্যে কি লেখা আছে। যাবার আগে রাসেলকে শেষ কথাটা বলে গেলাম, শুনুন রাসেল সাহেব, কথায় কথায় মেয়েদের নষ্টা বলবেন না, কারণ পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্টা বা স্রষ্টা হয় না। কথাটা আপনার ভাইকেও বলে দিবেন। চলে যাওয়ার সময় মাসাবা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, তুমি সত্যি চলে যাচ্ছ ভাবি? মনে হচ্ছে তোমার সাথে আমার বন্ডিংটা শুরু না হতেই শেষ হয়ে যেত। এই কথা বলে মাসাবা দু চোখ জলে ভরে গেল। আমিও দেরি না করে ও বাড়ি থেকে চিরদিনের মতো বের হয়ে শ্বশুরের সাথে বাড়ি গিয়ে উঠলাম। হঠাৎ মাথাটা চক্করে ধুয়ে গা গুলিয়ে বমি আসতে চাইলো। ব্যাগ থেকে একটা চুনকাম বের করে মুখে নিয়ে চিবাতে লাগলাম, আর ভাবলাম, আজ বাবা মায়ের দরজায় দাঁড়ানোর পর কী পরিস্থিতির মুখোমুখি হব আমি জানি না। ঢাকা ভার্সিটির সামনে এসে শ্বশুর আব্বা আমায় বললেন, আবারও তোমায় বলছি, বাবা হিসেবে যখন ডেকেছ, কোনো দিন নিজেকে একা ভেবো না। এই বুড়ো ছেলেটা সব সময় তোমার পাশে আছে। কথাগুলো বলতে বলতে ওনার চোখ ছলছল করে উঠল। আমার ওনার দিকটা তাকিয়ে মনটা বিষাদে ভরে গেল। শরীরটা এমনিতেও অনেক খারাপ লাগছিল। বিদায় নেওয়ার শেষ মুহূর্তে আমি হড়হড় করে শ্বশুরের সামনে বমি করে ফেললাম। তাল রাখতে না পেরে আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয়। শ্বশুর আব্বা আমার সাথে সাথে ধরে ফেললেন। তৎক্ষণে নিজেকে সামলে নিলাম। তারপর ওনার চিন্তিত মুখের দিকে তাকিয়ে বললাম, আমি ঠিক আছি আব্বা, আসলে সকাল থেকে কিছু খাই নেই তো, সে কারণে বমি হলো। ডাক্তার মানুষ, তার অভিজ্ঞ চোখে আমার অসুস্থতার কারণটা লুকিয়ে থাকতে পারলো না। তাই উনি আমাকে বললেন, তোমাকে এই অবস্থায় আমি একা ফেলে যাব না। আমি তোমার পেরেন্টস হিসেবে ভর্তির কার্যক্রমে অংশ নিতে পারি। ভর্তি হয়ে গেলে আমার হাসপাতালে গাইনি ডাক্তার দেখিয়ে তোমাকে তোমার বাবার বাড়ি পৌঁছে দেব। তারপর উনি আমাকে নিয়ে গাউসিয়ার কাছে স্টার কাবাবে বসলেন। সেখানে আমরা দুজনে নাস্তা করে ভার্সিটির দিকে রওনা হলাম। এই দুদিনে আমি আমার শ্বশুরকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। রাসেলের সাথে আমার শ্বশুরের কত তফাৎ। আমার শ্বশুর যেন মায়ামাখা মহব্বত নামক গুপ্তধন। অপরদিকে রাসেল আমার কাছে খুব নির্মম মনে হচ্ছে। ভর্তির কার্যক্রম শেষ করে শ্বশুরের সাথে হাসপাতালে গেলাম। নিজেকে একটু হালকা বোধ হলো। নিজের স্বপ্নের কিছুটা পূরণ হওয়ার কষ্টের ভারগুলো অনেকটা কমে গেল। উনি আমাকে ওনার পরিচিত এক গাইনি ম্যাডাম দেখালেন। ম্যাডাম আমাকে স্টিক দিয়ে প্রেগনেন্সি টেস্ট করিয়ে নিলেন। সেখানে পজিটিভ আসায় মুহূর্তে আমার পৃথিবী আবার দুলে উঠল। মনের ভিতরে এক প্রকার মিশ্র অনুভূতি অনুভব হলো, যে আমি এখন নিজেকে ভালো মতো দেখভাল করতে পারি না, সেই আমি আরেকটা মানুষের দেখভাল কিভাবে করব। আবার এই পৃথিবী সম্পূর্ণ আমার নিজের অংশ আছে, যে আমার সবচেয়ে আপনার এটা ভাবার সাথে সাথে একটা সুখের পরের জন্য আমাকে ছুঁয়ে দিল। ম্যাডাম আমার সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে শ্বশুরকে বলেন, এত ভালো সুসংবাদ খালি মুখে দিতে চাইনি, মিষ্টি খাওয়ান তারপর বলবো। শ্বশুর বুঝতে পেরে পিয়নকে দিয়ে মিষ্টি কিনে হাসপাতালে সবাইকে খাওয়ালেন। আমি ঘটনার আকস্মিকতায় কিংকর্তবিমূঢ় হয়ে বসে থাকলাম। নিজেকে খুব অসহায় বোধ করলাম। জীবন নিয়ে যতই আমি একবার ভাবি, ততই যেন আমার জীবন নদীর স্রোতের উল্টো দিকটাই বইতে লাগলো। আমার নিজেকে মনে হচ্ছে অকুল দরিয়ায় আমি ভাসছি, যার কোনো কুল কিনারা নেই। সংসারের অনলে আমি যেন সর্বদা পুরো অঙ্গার হচ্ছি। তবে ভেঙে পড়ার মেয়ে আমি নই। জীবন আমাকে শিখিয়ে দিয়েছে হোঁচট খেতে খেতে কী করে উঠে দাঁড়াতে হয়। আকস্মিক প্রণয় প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।